একই কাণ্ড, বাংলাদেশে হিন্দু খতরে মে হ্যায়, হিন্দুদের ভবিষ্যৎ কি? ৩০০ জন সাংসদ, তার মধ্যে মাত্র ৪ জন হিন্দু, মানে সংখ্যালঘু। তারা সংখ্যালঘুদের, বাংলাদেশে সংখ্যালঘুদের দাবি দাওয়া অধিকার কতটা আনতে পারবেন সংসদ থেকে? ৮০ জন সংখ্যালঘু প্রার্থী হয়েছিলেন, তার মধ্যে মাত্র ৪ জন সংসদে যেতে পেরেছেন। এমনিতে তো মোহাম্মদ ইউনূসের জামানায় ১.৫ বছর ধরে সংখ্যালঘু খুন হয়েছে, হিন্দু নিধন হয়েছে, এবং আফগানিস্তানের মতো তালিবানদের মতো টাঙিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে দীপু দাসকে। আর সেই বাংলাদেশে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু সংখ্যালঘু মাত্র ৪ জন। আওয়ামী লীগ জামানায় সংসদে মোটামুটি ১৫ থেকে ২০ কোঠায় থাকতো এই সংখ্যালঘু সাংসদদের উপস্থিতি, এবং এই হাই ভোল্টেজ নির্বাচনে আলাদা নজরেও ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে হিন্দু প্রার্থীদের ফলাফলের দিকে। তাহলে কি হিন্দুরা ভয় পেলেন, ভোট দিলেন না? কেন এরকম হলো? এটাই তো বিষয়। দেখুন, একদিকে কারা কারা ৪ জন নাম বলবো, তার আগে দেখুন মোহাম্মদ ইউনূসের জামানায় কি হয়েছিল। মোহাম্মদ ইউনূসের জামানায় ১ বছরে ৬৪৫ বার আক্রান্ত হয়েছে সংখ্যালঘু। ১ বছরে ৬৪৫ বার আক্রান্ত হয়েছে সংখ্যালঘু, আর সেখানে দেখানো হচ্ছে মাত্র ৭১টি সাম্প্রদায়িক, আর সবই ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত ঝামেলা। এইভাবেই মোহাম্মদ ইউনূস কালকে উৎসাহ উদ্দীপনার সঙ্গে প্রায় নেচে উঠেছিলেন না, মুক্ত হলাম। মহানন্দের দিন, মহানন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। কাজে আমরা অতীতকে ফেলে, দুঃস্বপ্নকে ফেলে এখন নতুন স্বপ্ন চলে গেলাম। আজকে সেই দিন, সারা জাতির জন্য আজকে মুক্তির দিন। সংখ্যালঘু মুক্ত করার আসলে কাজ করেছেন এই মোহাম্মদ ইউনূস। এফআইআর, জিডি, চার্জশিট, তদন্তের আপডেট থেকে তথ্য নিয়ে এই যে রিপোর্ট, যে ৬৪৫ বার আক্রান্ত সংখ্যালঘু, এইটা তার মধ্যে ৭১টা সাম্প্রদায়িক। আসলে তো আমরা আসল রিপোর্ট পাচ্ছি যে সবগুলোই প্রায় সাম্প্রদায়িক। দীপুচন্দ্র দাসের কথা আপনাদের মনে আছে, আবার বলি। নৃশংস হত্যাকাণ্ড থেকে গাজীপুরে কারখানার মালিক লিটন ঘোষের মৃত্যু, অমৃত মণ্ডলের মৃত্যু, রিপন সাহার খুনের ঘটনা, বাংলাদেশে লাগাতার সংখ্যালঘু নিধন হয়েছে, এবং সব শেষে ২০২৫ সালে ৬৪৫টি ঘটনা ঘটেছে, এবং ৭১টি সাম্প্রদায়িক, বাকি ৫৭০টি অসাম্প্রদায়িক বলে নিজেদের পিঠ বাঁচাচ্ছে ইউনূস জামানা। যদিও তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন, তিনি সংখ্যালঘুদের বার্তা দিয়েছেন সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হবে না, সংখ্যালঘুদের মধ্যে বিদ্বেষ, বিভাজন এইগুলো যাতে না হয় তার বার্তা দিয়েছেন। কিন্তু আসলে কি ৮০ জন যে সংখ্যালঘু আজকে দাঁড়িয়েছিলেন, তারা কি ভোট পেয়েছেন সংখ্যালঘুদের? আর এই ৪ জনকে, হ্যাঁ, এই ৪ জনকে বাংলাদেশের মানুষ, সংখ্যাগুরুরাও তাদের ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, এটা অনস্বীকার্য। কিন্তু এই ৪ জন, তারা অধিকার রক্ষার দায়িত্ব ৪ জনের কাঁধে। কিভাবে তাদের অধিকার রক্ষা করতে পারবেন? সরকারিভাবে বাংলাদেশের নির্বাচনের সম্পূর্ণ ফলে দেখা যাচ্ছে এবারের নির্বাচনে মাত্র ৪ জন। গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৩, ইনি বিএনপির প্রার্থী ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য কেরানীগঞ্জ এলাকা থেকে জামাতের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়েছেন। আরেকজন নিতাই রায়চৌধুরী, তিনি মাগুরা ২, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই, জামাতের প্রার্থীকেই পরাজিত করে জয়ী হয়েছেন। এবং মজার বিষয় হলো, রাজনীতিতে সতীর্থ হওয়ার পাশাপাশি গয়েশ্বর রায় এবং নিতাই রায় সম্পর্কে একে অপরের বেআই। তৃতীয় জন দীপেন দেওয়ান, রাঙামাটি, এবং বিএনপির এই নেতা রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। আর আরও একজন হচ্ছেন, তিনি সাচিং প্রু, বান্দরবান এলাকা, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান আসনে জয়ী হয়েছেন বিএনপির এই সংখ্যালঘু প্রার্থী সাচিং প্রু।
তিনি পার্বত্য উপজাতি মারমা সম্প্রদায়ভুক্ত, অর্থাৎ সমতলের দুজন, পাহাড়ের একজন হিন্দু নেতা এবং একজন উপজাতি প্রতিনিধি, সব মিলিয়ে এই চারজনই এবার বাংলাদেশের সংসদে। এবারের নির্বাচনে 22টি রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে প্রায় 80 জন সংখ্যালঘু প্রার্থী ছিল। এর মধ্যে বিএনপি টিকিট দিয়েছিল 6 জন সংখ্যালঘু নেতাকে, তাদের মধ্যে 4 জনই জয়ী হয়েছেন। অন্যদিকে জামাতে ইসলামী খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দী নামে এক হিন্দু প্রার্থী দিলেও তিনি পরাজিত হয়েছেন। আসলে তো এগুলো দেখনদারি, বিশেষ করে জামাতের হিন্দু প্রার্থী। জামাত তো সাংঘাতিক বিদ্বেষ ছড়ানো। আজকে যদি জামাত ক্ষমতায় আসতো তাহলে হিন্দু শেষ হয়ে যেত। তবুও বিএনপি নেতা তারেক রহমানের ওপরে কিছুটা হলেও ভরসা করা যায়। তিনি অনেক অত্যাধুনিক মনস্ক, অনেক বেশি মানুষকে নিয়ে কাজ করতে চান, এই রকমই বার্তা দিয়েছেন। এবং ভারতের সঙ্গে তার সম্পর্ক হয়তোবা আওয়ামী লীগ যেরকমভাবে দেখত সেরকম না হলেও বিএনপি যেভাবে ভারত বিদ্বেষ দেখত সেরকম হয়তো আধুনিক এই আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণ, সেই সমীকরণে নাও হতে পারে, ভালো সম্পর্কও হতে পারে। সংখ্যালঘুরা নগণ্য, কিন্তু তাও বিজয়ী নেতারা বলছেন যে নিজেদের জয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেখছেন। তাদের মতে মুসলিম সংখ্যাগুরু আসনে তাদের জয় প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ ধর্ম দেখে ভোট দেন না। নিশ্চয়ই ধর্ম দেখে হয়তো ভোট দেন না, কিন্তু আসল প্রশ্ন সংখ্যালঘু যারা ওখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা কি আদৌ ভোট দিতে পেরেছেন, ভোট দিয়েছেন? কারণ জামাত যদি আসে ক্ষমতায়, জামাত যদি জিতে যায় ক্ষমতায়, তাহলে যদি বিএনপিকে ভোট দেওয়ার দায়ে কচু কাটা হতে হয়, এই ভয়েই তো হয়তো ভোট দিতেই যাননি। এরকমই তো আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বহু হিন্দু তারা ভোটই দিতে যাননি। তাদের অবস্থা কি হয়েছে? শুধু তো খুন নয়, বাড়ির মেয়েকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ হয়েছে, বাড়িঘর ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মনীষী তো কোন ছাড়, এই সমস্ত সাধারণ মানুষের উপরে যেভাবে হামলা হয়েছে তাতে তো আশঙ্কার বাতাবরণ তীব্রভাবে তৈরি হয়েছিল। আমাদের দেশের সরকারও আশঙ্কা প্রকাশ করেছিল এবং উদ্বেগ প্রকাশ করেছিল। এবার দেখা যাক বিএনপি আসার পরে সংখ্যালঘুরা কতটা নিরাপদে থাকেন। কারণ জামাতও তো 60-এর ওপরে আসন পেয়েছে, সেই আসনগুলোতেও তো হিন্দু রয়েছে। তাহলে কি হিন্দুরা বিপন্মুক্ত হলেন? তারেক রহমান কি হিন্দুদের পাশে নিয়েই চলবেন? 4 জন হিন্দু তো তাঁরই সাংসদ। 4 জন হলেও যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, হিন্দু রয়েছে, সেই হিন্দুদের কথা কি ভাববেন? এই 4 জনকে অগ্রাধিকার দেবেন যাতে সংখ্যালঘুদের অধিকার তাঁরা অর্জন করে সংসদ থেকে, তাঁদেরই সরকার থেকে কিছু অন্তত নিরাপত্তা হোক, উন্নয়ন হোক হিন্দুদের জন্য তুলে দিতে পারবেন? নাকি সেই জামাতের 60-এর ওপরে আসনের জন্য হিন্দুদের কাঁপতে হবে? মোহাম্মদ ইউনূস জামানা বোধহয় আর ফিরবে না। মানে মোহাম্মদ ইউনূসের মতো জামানা, মানে অত্যাচারের জামানা বোধহয় আর ফিরবে না। এইটুকু আশা আমরা ভারতীয় হিসেবে রাখতেই পারি। দেখা যাক।